আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে আমি নতুন একটা টপিকস নিয়ে এসেছি, চেঞ্জিং সেন্টেন্স অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, ইংলিশ সেকেন্ড পেপার ফর ক্লাস 6 to 12, 6 থেকে 12 পর্যন্ত যত ক্লাসে চেঞ্জিং সেন্টেন্স রয়েছে সেখানে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ এই টপিকসটা থেকে যাই। তো ওয়ান ক্লাস ইজ ইনাফ। আশা করি এক ক্লাসের মাধ্যমে তোমাদের অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভের সমাধান শেষ হবে। তারপরে ইন্টারোগেটিভ অফ কমপ্লেক্স সেন্টেন্স, যদি কমপ্লেক্স সেন্টেন্স থাকে তাহলে আমরা কীভাবে ইন্টারোগেটিভ করব সেটি নিয়ে আলোচনা করব। তো যারা নতুন আমার চ্যানেলে, তোমরা সাবস্ক্রাইব করে দাও। চলো আমরা এখন বিস্তারিত আলোচনায় চলে যাই। রুলস 1 বলছে, বাক্যের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব থাকলে নিচের নিয়ম অনুসরণ করতে হবে। অক্সিলারি ভার্বটা কী করতে হবে? বাক্যের আগে নিয়ে আসতে হবে, তারপরে সাবজেক্ট বসবে, মেন ভার্ব বসবে, এরপর এক্সটেনশন প্লাস লাস্টে প্রশ্নবোধক সাইন। তারপরে দেখো তোমরা, যদি নট না থাকে নট দিতে হবে, আর নট থাকলে নট উঠে যাবে। মানে অ্যাফার্মেটিভ হলে বাক্যটি নেগেটিভ হবে, নেগেটিভ হলে বাক্যটি অ্যাফার্মেটিভ হবে। এক্সাম্পল, হি হ্যাজ ডান দ্য জব। এই বাক্যে আমরা জানি যে হ্যাজ হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, সুতরাং এটাকে যখন ইন্টারোগেটিভ করব তখন হ্যাজটা আগে চলে আসবে। দেখো হ্যাজ, এবং এই বাক্যে নট নেই, মানে নেগেটিভ ওয়ার্ড নেই, এই জন্য এখানে নট হয়েছে, হ্যাজেন্ট হি ডান দ্য জব। আর নটটা যদি তোমরা অক্সিলারি ভার্বের সাথে দাও তাহলে অবশ্যই সংক্ষিপ্ত আকারে দিবে। তারপরে উই শুড নট কাট ট্রি র্যান্ডমলি, এখানে শুড অক্সিলারি ভার্ব এবং নট রয়েছে, সুতরাং শুডটা আগে আসবে এবং নটটা উঠে যাবে। শুড উই কাট ট্রি র্যান্ডমলি। কান্ট দে চেঞ্জ দ্য ট্রেডিশন, এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখো কান্ট দিয়ে শুরু হয়েছে, মানে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, এটা যখন অ্যাসার্টিভ করব তখন নটটা উঠে যাবে এবং ক্যানটা চলে যাবে পরে। দে ক্যান চেঞ্জ দ্য ট্রেডিশন। সুতরাং তোমরা 1 নম্বর রুলসটা বুঝতে পেরেছো আশা করি। চলো এবার আমরা চলে যাই 2 নম্বর রুলস। রুলস 2তে বলছে, যদি অ্যাসার্টিভ বাক্যে কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে নিচের নিয়মে অনুসরণ করতে হবে। যদি কোনো যে কোনো অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে দেখো কি হবে, যদি সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট সাবজেক্ট এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে তাহলে বাক্যের শুরুতে ডু নট বা ডাজ নট নিয়ে আসতে হবে, সাবজেক্ট, তারপরে ভার্ব 1, তারপরে এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক সাইন। দেখো নোট, ভার্বের সাথে এসবিএস থাকলে ডাজেন্ট হবে। ডাজটা কখন হবে? ভার্বের সাথে এসবিএস থাকলে। সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গল নাম্বার থাকলে ভার্বের সাথে এসবিএস হয় আমরা জানি, আর এসবিএস হলে ডাজ হবে। আর যখন ডাজ বসাবো তখন ভার্ব থেকে আমরা এসবিএসটা উঠে যাব। যেমন দেখো, মাদার প্রিপেয়ার্স ফুড, এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নেই এবং প্রিপেয়ার্স হচ্ছে ভার্ব, প্রেজেন্ট ফর্ম আছে, পাশাপাশি ভার্বের সাথে এসবিএস আছে, সুতরাং এটাকে যখন ইন্টারোগেটিভ করব তখন বাক্যের শুরুতে ডাজ নট বসাতে হবে। দ্য মাদার ডাজ নট প্রিপেয়ার, দেখা এখানে প্রিপেয়ার এস ছিল, এখানে এসটা উঠে গেছে, ফুড। তারপরে উই নোটিস দ্য অ্যাক্সিডেন্ট, নোটিস প্রেজেন্ট ফর্ম এবং এসবিএস নেই, সুতরাং এটি হবে ডন্ট দিয়ে, ডন্ট উই নোটিস দ্য অ্যাক্সিডেন্ট। অনুরূপভাবে যখন ডু নট বা ডাজ নট দিয়ে ইন্টারোগেটিভ শুরু হবে তখন সেটা অ্যাসার্টিভ করার সময় ডু নট ডাজ নট উঠে যাবে। ডাজ থাকলে ডাজ উঠে ভার্বের সাথে এসবিএস দিতে হবে, আর ডু নট থাকলে ডু নট উঠে যাবে, ভার্বের সাথে কিছুই হবে না। তো ডন্ট দে ভিজিট দ্য অ্যাট্রাকটিভ প্লেস, ডনটা উঠে গেছে, দে ভিজিট দ্য অ্যাট্রাকটিভ প্লেস। ওকে, আশা করি 2 নম্বর রুলসটা তোমরা বুঝতে পেরেছ। রুলস 3তে চলে যাই। দেখো সেন্টেন্সটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, মানে এটা রুলস 2-র মধ্যে এটি পড়েছে, সেন্টেন্সটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আমরা কীভাবে করব? বাক্যের শুরুতে ডিড নট দিব, সাবজেক্ট দিব, ভার্ব 1 দিব। আমরা জানি ভার্ব 2 যখন ডিড ব্যবহার করা হয় তখন ভার্ব 1 হয়ে যায়। এই যে ভার্ব, এখানে যখন ডিড বসছে তখন এখানে ভার্ব 2টা ভার্ব 1 হয়ে যাবে। যেমন উই সেলিব্রেটেড হিজ বার্থডে, এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নেই এবং সেলিব্রেট মূল ভার্ব এবং ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং এটাকে যখন আমরা ইন্টারোগেটিভ করব তখন বাক্যের শুরুতে কি বসাবো? আমরা ডিড বসাবো। পাশাপাশি এই দেখো এই সেলিব্রেটটাকে সেলিব্রেট হয়েছে বা প্রেজেন্ট ফর্ম হয়ে গেছে। ডিডেন্ট হি ফরগেট মি, ডিডেন্ট যদি থাকে তখন এটাকে অ্যাসার্টিভ করবো, ডিডেন্টটা উঠে যাবে এবং মূল ভার্বের প্রেজেন্ট পাস্ট ফর্ম হয়ে যাবে, যে হি ফরগট মি। তারপরে রুলস 3তে দেখো কি বলছে, যে
সাবজেক্ট হিসাবে এভরিবডি, এভরিওয়ান, অল ইত্যাদি থাকলে নিচের নিয়ম অনুসরণ করতে হবে। নিয়মটা কি দেখো, যে হু প্রথমে এভরিবডি, এভরিওয়ান, অলের পরিবর্তে হু বসবে, তারপর অক্সিলারি ভার্ব বসবে, অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে ডু, ডাজ, ডিড বসবে, এরপর নট বসবে, মেইন ভার্ব বসবে, এক্সটেনশন প্রশ্নবোধক সাইন বসবে। যেমন এক্সাম্পল দেখো তোমরা, এভরিবডি হ্যাজ এনজয়েড দ্য ক্রিকেট ম্যাচ, বাক্যের সাবজেক্ট হয়েছে এখানে এভরিবডি, সুতরাং এটি করবে হু দিয়ে। হু হ্যাজ নট এনজয় দ্য ক্রিকেট ম্যাচ, এখানে হ্যাজের পরে নট বসছে। এরপরে হু ডাজ নট নো হিম ইন দ্য ভিলেজ, তাহলে হু দিয়ে শুরু হয়েছে ইন্টারোগেটিভ, এটাকে অ্যাসার্টিভ করা, হুর পরিবর্তে এভরিবডি, এভরিওয়ান, অল, তারপরে ডু নট, ডাজ, ডিড নট থাকলে উঠে যাবে মূল ভার্ব। ঠিক আছে, আশা করি রুলস 3 তোমরা বুঝতে পেরেছ। আবার চলে যাব আমরা রুলস 4-এ। রুলস কি 4 কি বলছে, যে সাবজেক্ট হিসাবে নোবডি, নো ওয়ান, নান থাকলে নিচের নিয়ম অনুসরণ করতে হবে। যেমন হু প্লাস বার প্লাস এক্সটেনশন, দেখো যদি নোবডি, নো ওয়ান, নান থাকে তাহলে এ নোবডি, নানের পরিবর্তে হু হবে, তারপরে বার্ব হবে, এক্সটেনশন হবে। এখানে কোনো নটের কোনো ব্যবহার নাই, কারণ জানি আমরা নোবডি, নো ওয়ান, নান নিজে একটা নেগেটিভ ওয়ার্ড, সুতরাং আর নট বসতে হয় না। যদি নোবডি ক্যান এসকেপ ফ্রম ডেথ, শুধু নোবডির পরিবর্তে হু বসছে, হু ক্যান এসকেপ ফ্রম ডেথ। আবার যখন হু দিয়ে শুরু হবে, হু লিভস ফর এভার ইন দ্য ওয়ার্ল্ড, এখন হুর পরিবর্তে শুধু আমরা জানি নো ওয়ান ক্যান লিভস ফর এভার ইন দ্য ওয়ার্ল্ড। সো রুলস 4 আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। আমরা এখন রুলস 5-এ যাব। দেখো রুলস 5 কি বলছে, যে নেভার থাকলে ইবার হবে, নো থাকলে এনি, নাথিং থাকলে এনিথিং। এটি হচ্ছে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ ওয়ার্ড। আর বাকি রুলসগুলো আগের মতোই, অক্সিলারি ভার্ব থাকলে সেটি সাবজেক্ট আগে আসবে, অক্সিলারি ভার্ব না থাকলে ডু, ডাজ, ডিড বসবে, কিন্তু নেভার থাকলে ইবার, নো থাকলে এনি, নাথিং থাকলে এনিথিং। ওকে, তারপর আমরা দেখি এক্সাম্পল, যেমন হি হ্যাজ নেভার বিন টু কক্সবাজার। সো এটাকে যখন আমি ইন্টারগেটিভ করেছি তখন দেখো হ্যাজ হি ইবার বিন টু কক্সবাজার, অক্সিলারি ভার্বটা হ্যাজ সাবজেক্ট আগে চলে আসছে, আর নেভার হয়ে গেছে ইবার বিন টু কক্সবাজার। তারপরে ডাজ হি টেক এনিথিং ফর লাঞ্চ, যখন এটাকে আমি অ্যাসার্টিভ করলাম, হি টেক্স নাথিং ফর লাঞ্চ, ডু, ডাজ, ডিড উঠে যাবে এবং এনিথিং, নাথিং হয়ে গেল। গুড। তারপরে আশা করি 5 নম্বর বুঝতে পেরেছ। এবার আমরা 6-এ দেখি কি আছে, মোস্ট ইম্পর্টেন্ট। কমপ্লেক্স সেন্টেন্স থাকলে প্রিন্সিপাল ক্লোজ দিয়ে ইন্টারোগেটিভ করতে হবে। আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্স থাকে, 2টা ক্লোজ থাকে, প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট ক্লোজ। তো কোন ক্লোজ দিয়ে যে আমরা করব সেটা অনেক কনফিউশন, অনেকে জানে না। তো কমপ্লেক্স সেন্টেন্স যদি কখনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে বলে তাহলে প্রিন্সিপাল ক্লোজটা দিয়ে করতে হবে। তো প্রিন্সিপাল ক্লোজ কখনো কখনো আমরা জানি বাক্যের শুরুতে থাকে, আবার কখনো বাক্যের শেষে থাকে। যদি শেষে থাকে তো বাক্যের মধ্যে কমা থাকে, আর যদি শুরুতে থাকে কমা থাকে না। তো যেখানেই থাকুক শুরুতে নিয়ে সেটাকে করতে হবে। যেমন তোমরা দেখো এই বাক্যে, ইফ ইউ রিড মোর ইউ ক্যান মেক গুড রেজাল্ট। সো ইউ ক্যান মেক গুড রেজাল্ট, এটি সে প্রিন্সিপাল ক্লোজ, এখানে বাক্যের শেষে আছে। আর ইফ ইউ রিড মোর এটি সে সাবঅর্ডিনেট বাক্যের শুরুতে আছে। তো যেখানেই থাকুক আমি প্রিন্সিপাল ক্লোজ দিয়ে করব। যে কান্ট ইউ মেক গুড রেজাল্ট, এই যে পরটাকে আমি আগে নিয়ে এসেছি, এই যে এটাকে আগে নিয়ে এসে করেছি, কান্ট ইউ মেক গুড রেজাল্ট ইফ ইউ রিড মোর। সো প্রিন্সিপাল ক্লোজ দিয়ে ইন্টারোগেটিভ করতে হবে। তো আশা করি যে এটাও তোমরা বুঝতে পেরেছ। তো এই 6টা রুলস তোমার অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভের জন্য যথেষ্ট। আর পরবর্তী টপিকস, নেক্সট টপিক হচ্ছে অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি। আর পরবর্তী টপিকস পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবে। আজকে বাই, খোদা হাফেজ।